প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 227 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে দুটো ঘটনা থাকছে। প্রথম ঘটনা পাঠিয়েছে ভাঙড় থেকে বকুল তার পদবি উল্লেখ করেনি। আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে বাংলাদেশ থেকে শান্তা আক্তার মুন্নি। শান্তা আমাদের এর আগে জ্যোৎস্না পাগলির ঘটনার একটা সিরিজ পাঠিয়েছিল, যেটা তোমরা প্রত্যেকেই অনেক ভালোবাসা দিয়েছ। তাই আশা করছি আজকের শান্তার পাঠানো ঘটনাটা তোমাদের ভালো লাগবে। ঘটনা শুরু করার আগে বলতে চাই যে তোমরা যেরকম আমাদের এপিসোড বা চ্যানেলের লিংক যেরকম ভাবে শেয়ার করছো নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে, সেরকমই শেয়ার করতে থেকো, যাতে আমাদের পরিবার আরো বড় হয়ে ওঠে। তোমাদের সাপোর্ট সব সময় জরুরি, কেননা এই চ্যানেল কিন্তু শুধুমাত্র আমার একার নয়, তোমাদের সকলের। তোমরা সকলে এতদিন ধরে এত ভালো ভালো ঘটনা আমাদেরকে পাঠিয়েছ। আশা করি ভবিষ্যতেও তোমরা আরো ভালো ঘটনা পাঠাবে, যেই সব ঘটনা আমাদের চ্যানেলে লাইভ হবে আর সকলের মন ছুঁয়ে যাবে। আর বেশি দেরি করছি না, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 227 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। এই ঘটনা পাঠিয়েছে বকুল, আর তারই জবানিতে ঘটনাটা পড়া শুরু করছি। সেই দিন সকাল থেকেই মুষলধারে বৃষ্টি পড়ে যাচ্ছে। অফিসটা ছুটি নিয়েছিলাম। একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি। আমাদের বাড়ির বারান্দাটা অনেকটাই বড়। সেখানেই এক কাপ গরম ধুমায়িত কফি নিয়ে বসে বসে খাচ্ছিলাম আর রাস্তার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করেই দেখলাম যে আমাদের বাড়ির 3টে বাড়ি পর থেকে একটা অ্যাম্বুলেন্স বেরিয়ে যাচ্ছে। মনে ভাবলাম যে কার আবার অসুখ হলো। তারপরে আমার এক বান্ধবীর ফোন আসায় সেসব কথা ভুলে গেলাম। আমাদের বাড়ির কাজের লোক মাধবী সেদিন সকাল থেকে যেহেতু বৃষ্টি পড়ছে একটু দেরি করেই এলো বাড়িতে। মাধবী বাড়িতে ঢুকে নিজের দৈনন্দিন কাজ করতে থাকে। আমি ততক্ষণে ল্যাপটপ নিয়ে বসে পড়েছিলাম মেল চেক করার জন্যে। হঠাৎ করেই আমার মনে পড়ল যে সকালে যেই বাড়ি থেকে অ্যাম্বুলেন্স বের হতে দেখেছি সেই বাড়িতে তো মাধবীও কাজ করে। মাধবীকে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি। মাধবী গড়গড় করে বলতে থাকলো। সে বলল ওই অ্যাপার্টমেন্টের 3rd ফ্লোরে এক মুসলিম দম্পতি থাকে। সেই ফ্ল্যাটেরই যেই মেয়ে যার নাম আফরিন, সে নাকি বাড়িতে গলায় দড়ি দিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে নাকি বনিবনা হচ্ছিল না, তাই জন্যেই আফরিনের এই পদক্ষেপ। আমি মাধবীকে বললাম যে তাহলে কি মারা গেছে নাকি? আমি তো দেখলাম একটা অ্যাম্বুলেন্স বের হতে ওদের বাড়ি থেকে। মাধবী বলল যে ফ্ল্যাটের লোকেরা তো বলা বলি করছে যে ও নাকি মরেই গেছে, কিন্তু ওর বর নাকি তার বন্ধু বান্ধব ডেকে বডি নামিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে। আমি তখন মাধবীকে বললাম যে আরে এরকম কি করা যায় নাকি? এ তো পুলিশ কেস। মাধবী আমাকে বলল সেসব জানি না বাপু, ও সব বড় বড় লোকেদের বড় বড় ব্যাপার। যেটুকু জানি সেইটুকুই তোমাকে জানালাম। এরপর খবরটা কানে এলো সেই দিন বিকেল বেলায় আফরিন মারা গেছে। এরপর আফরিনদের ফ্ল্যাটে পুলিশ এসেছিল, তার স্বামীকেও জিজ্ঞাসাবাদ করে গেছে। বেশ প্রভাবশালী লোক ওরা। তারপর কি হয়েছে আর জানতে খুব একটা আগ্রহ প্রকাশ করলাম না। তবে আফরিনকে আমি চিনতাম। মুসলিম হওয়া সত্ত্বেও ও কিন্তু হিন্দু দেবদেবতা খুবই মানত। আগের বছর পাড়ার দুর্গাপুজোতে আফরিনের সাথে আলাপ হয়েছিল আমার। এই ঘটনার প্রায় 3 মাস কেটে গেছে। এবার বলি আমার বাড়ির কথা। আমার বাড়িতে আমি আমার মা থাকি আর আমার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। কিছুদিন যাবৎ আমি অনুভব করছিলাম যে আমার বাড়িতে আমাকেই কেউ অনুসরণ করছে। সব সময় মনে হয় যে পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে। ভয় পেয়ে পেছন ঘুরে দেখি, কাউকেই দেখতে পাই না। এরকম ঘটনা অনেকবার ঘটেছে যে আমি যখন রান্নাঘরে দাঁড়িয়ে বাসন মাজছি, কাজ করছি, মনে হচ্ছে আমার ঘাড়ের ওপর কারোর নিঃশ্বাস পড়ছে। এরকমও অনেকবার ঘটেছে যে আমি বাইরের ঘরে বসে আছি, কিন্তু ভেতরের ঘর থেকে হঠাৎ করেই কারোর কাশির শব্দ শুনতে পেলাম। কারোর উপস্থিতি আমি অনুভব করছি প্রতি পদক্ষেপে। আমি যখনই ভয় পেয়ে পেছন ঘুরে দেখি, কাউকেই দেখতে পাই না।
এরকমও অনেকবার ঘটেছে যে আমি ভেতরের ঘরের লাইট অন করে বাইরের ঘরে এসেছি বা রান্নাঘরে গেছি কাজ করতে, হঠাৎ করেই দেখি যে সেই ভেতরের ঘরের লাইট কেউ অফ করে দিয়েছে। মাকে জিজ্ঞাসা করায় সে বলে যে না, আমি তো সেই ঘরে যাইনি। আরেকটা ঘটনা মাঝে মাঝেই ঘটতে থাকে আমাদের বাড়িতে। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি একটা নোংরা আষ্টে গন্ধ ছাড়ছে। রান্নাঘরে গিয়ে দেখি ডাস্টবিনের নোংরা সবজির খোসা, মাছের আঁশ, ফেলে দেওয়া তরকারি সব ডাস্টবিনের বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কিন্তু এটা কি করে সম্ভব? বেড়াল নাকি কাক ডাস্টবিন উল্টে এরকম করে গেছে? কিছুই বুঝতে পারি না। এরপর শুরু হলো রাতে খারাপ স্বপ্ন দেখা। রাতে শুলেই স্বপ্ন দেখছি যে এক বিভৎস দেখতে মহিলা আমাকে ধরে শূন্যে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার সাথে সাথে আমিও শূন্যে ভাসছি। এরকম অনেকবার ঘটেছে যে আমি ঘুমের মধ্যে চেঁচিয়ে উঠেছি। এরপর আমি দেখলাম যে আমার বাড়িতে কয়েকটা ইনডোর প্লান্ট রেখেছিলাম, সবই জ্যান্ত গাছ, যেগুলো ঘরের মধ্যে সাজানোর জন্য লোকে রাখে। সেই গাছগুলো যেন কেমন ঝিমিয়ে পড়তে আরম্ভ করেছে। প্রায় বছর দুয়েক হয়ে গেছে আমি এই গাছগুলো এনে সাজিয়েছি। গাছগুলোকে আমি সযত্নে পালন করেছি। গাছগুলোকে ভালো রাখতে কোনো রকম ত্রুটি করিনি। তা সত্ত্বেও গাছগুলো শুকিয়ে যাচ্ছে। এই ঘটনাটা আমাকে খুব অবাক করলো। আমি বুঝতে পারছিলাম না কেন এমন হচ্ছে, কি করব আমি। কেননা এরপর যেটা ঘটলো সেটা সত্যি আমার মনকে ভেঙে দিয়েছিল। ছোটবেলা থেকেই আমার মাছ পোষার শখ, তাই জন্যে আমার বাড়িতে একটা বড় অ্যাকোরিয়াম রেখেছিলাম। সেই অ্যাকোরিয়ামটা ছিল ড্রয়িং রুমে। সেই অ্যাকোরিয়ামে অনেক ধরনের মাছ রাখতাম আমি। প্রথমে একটা, তারপর দুটো, এরকম মাছ মরতে আরম্ভ করলো। অবশেষে বাকি রয়ে গেল মোটে 5টা মাছ। কিন্তু একদিন সকালে উঠে দেখি সেই 5টা মাছই জলের মধ্যে মরে ভেসে আছে। আমার গাটা কেমন যেন ছমছম করে উঠল। আমি বুঝতে পারলাম যে আমার বাড়িতে কোনো অশরীরীর প্রবেশ ঘটেছে, আর সেই এই সব ঘটাচ্ছে। আমার বাড়িতে কেমন একটা পজিটিভ ভাব ছিল। সেই পজিটিভিটি যেন কেউ শুষে খেয়ে নিচ্ছে। কয়েকদিন পরের ঘটনা, আমার মা একদিন হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল। আমি ডাক্তার ডাকলাম, তারপর টেস্ট, ওষুধ সব করালাম। তারপর জানতে পারি যে পড়ে যাওয়ার দরুন আমার মায়ের শিরদাঁড়ার হাড় এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে স্পাইনাল কর্ডের একটা নার্ভ তাতে চেপে গেছে। তার জন্যই মায়ের প্রচণ্ড ব্যথা বেদনা হতে আরম্ভ করে। আমি বুঝতে পারছিলাম যে কোনো এক অশুভ শক্তি একটু একটু করে আমার সংসারটাকে গ্রাস করছে। এরপর শুরু হলো আরেকটা অদ্ভুত ঘটনা। হঠাৎ করেই বাথরুম থেকে, ঘর থেকে, এমনকি আমার মায়ের গা থেকেও খুবই বাজে গন্ধ বেরোতে আরম্ভ করলো। আবার কিছুক্ষণ পর সেটা চলে যেত। আমি প্রায় প্রতিদিনই ঘুমের মধ্যে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতাম আর ভয় পেতাম। এইভাবেই দিন কাটছিল আমার। একদিন রাতে শুনলাম মা বাথরুমে যাবে বলে আমাকে ডাকছে। মা যেহেতু অসুস্থ ছিল, তাই রাতে বাথরুমে উঠতে হলে আমাকে মা ডাকতো। সেদিন সেরকমই মা আমাকে ডাকছিল। আমি ঘুম ভেঙে দেখি মা আমার পাশে নেই। আমি ভাবলাম জোরে বাথরুম পাওয়ায় হয়তো মা বাথরুমে চলে গেছে একাই। আমি বাথরুমে গিয়ে দেখি দরজাটা খোলা, কিন্তু বাথরুম অন্ধকার। আমি মা মা বলে ডাকলাম, কিন্তু কেউ সাড়া দিল না। বাথরুমের আলোটা জ্বালালাম, দেখলাম বাথরুমে কেউ নেই। আমি ঘরে ফিরে এসে দেখি আমার মা খাটের সামনে দাঁড়িয়ে রয়েছে আর কাউকে বলছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি পড়ে যাব। আমি ভয়ে তটস্থ হয়ে দাঁড়িয়ে রইলাম। মা কার সাথে কথা বলছে? আমি ভয়ে কেঁপে উঠলাম। আমি মায়ের কাছে যেতেই, মাকে ছুতেই মা বিছানায় পড়ে গেল। মা অজ্ঞান হয়ে গেছে। আমার গাটা কেমন ভারী হয়ে উঠল। মাকে মুখে চোখে জল দিয়ে সুস্থ করলাম। পরের দিনই আমি সিদ্ধান্ত নিলাম যে আর নয়, এবার বড় কোনো ক্ষতি হওয়ার আগে আমাকে এর একটা সমাধান করতেই হবে, না হলে এই বাড়িতে আর টেকা যাচ্ছে না।
আমি তারপর এদিক ওদিক আমার যত চেনা পরিচিত লোকেরা ছিল তাদের সবাইকে আমার বাড়িতে ঘটে যাওয়া ঘটনাগুলো জানালাম এবং তাদের কাছে জানতে চাইলাম যে তাদের কাছে কোনো পীর বাবা বা তান্ত্রিকের সন্ধান আছে কিনা। এই করতে করতে আরো 2-3 দিন কেটে গেল। বাড়িতে যেন টেকা যাচ্ছে না। সব সময় আমরা অনুভব করছি যে বাড়িতে কারোর উপস্থিতি অবশ্যই আছে। ইদানিং মশার উপদ্রব অনেকটাই বেড়েছে, তাই জন্যে সেই দিন সন্ধ্যাবেলায় বাড়িতে ধুনো দিয়েছিলাম। খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করে ঘুমোতে যাব। গেলাম ব্রাশ করতে। যেখানে দাঁড়িয়ে ব্রাশ করছি সেটা আমাদের খাবার ঘরের একটা বেসিনের সামনে। সেই বেসিনের পাশেই রেখেছিলাম সদ্য ঘরে ধুনো দেওয়া ধুনুচিটা। সেখান থেকে অল্প অল্প ধোঁয়া তখনও বেরোচ্ছিল। আমি ব্রাশ করছি, হঠাৎ সামনের আয়নায় দেখতে পেলাম যে আমার মাথার পেছনে সেই ধুনোর ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ঘুরছে। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই আর দৌড়ে নিজের ঘরে চলে যাই। ইতিমধ্যেই এক নামী পীর বাবার সন্ধান পেয়েছিলাম আমি। পরের দিন সন্ধ্যাবেলায় আমি সেই পীর বাবার মাজারে যাই। পীর বাবাকে আমি সমস্ত ঘটনা জানাই। সে আমার সঙ্গে কথা বলে আমাকে জানায় যে আজকে রাতেই একবার তোমাদের বাড়িতে যেতে হবে। আমি তাকে জিজ্ঞাসা করি, কেন বাবা, আপনি কি কিছু বুঝতে পারছেন? বাবা বলেন, বুঝতে পারছি না, গন্ধ পাচ্ছি তোমার গা থেকে। পীর বাবা যখন আমাদের বাড়িতে এলো তখন ঘড়িতে রাত 11:30 বাজে। বাবা বাড়িতে ঢুকলেন আর বসার ঘরের একটা সোফায় বসলেন। আমি আর আমার মা তখন জেগেই ছিলাম। বাবা আমাদেরকে বললেন, সব অশরীরই রাতের চতুর্থ প্রহরে শক্তিশালী হয়, তাই এই সময়টাই আমার উপযুক্ত সময় হবে তার সাথে সংযোগ স্থাপন করার। সেই মতো বাবা বলে, একটা ঘটিতে জল নিয়ে এসো, তারপর তোমরা চলে যাও এখান থেকে। এই বলে বাবা আমাদের ঘরে পাঠিয়ে দরজা বন্ধ করে দিল আর বাবা ঘর অন্ধকার করে বসলো আমাদের ড্রয়িং রুমে। বাবার হাতে ছিল একটা মোটা শক্ত নিমের ডাল আর 1 ঘটি জল আর তারই আনা বেশ কিছু সামগ্রী। বাবা বলেছিলেন যে যাই হয়ে যাক আমরা যেন ঘর থেকে না বের হই। বাবা মুখ দিয়ে কিছু একটা পড়তে আরম্ভ করেছেন। আমরা ঘরের ভেতর থেকেই শুনতে পাচ্ছিলাম বাবা কিছু একটা মন্ত্র পড়া আরম্ভ করেছেন। আমি আর আমার মা তটস্থ হয়ে বসেছিলাম ঘরের ভেতরে। রাত যে কখন 3টে বেজে গেছে আমরা নিজেরাই বুঝতে পারিনি। আমরা এখন শুনতে পাচ্ছি বাইরের ঘর থেকে ভেসে আসছে একটা মহিলা কণ্ঠস্বর। সে গোঙাচ্ছে, কিন্তু এদিকে পীর বাবা জোরে জোরে মন্ত্র পড়ছে আর একটা হালকা কর্পূরের গন্ধ আসছিল নাকে। হঠাৎ করেই আমাদের ঘরের দরজায় লাথি মারার শব্দ পাই, যেন মনে হচ্ছিল কেউ এই মুহূর্তে সেই দরজা ভেঙে গুঁড়িয়ে দেবে। বাবা বলেছিল যে যাই হয়ে যাক তিনি না বলা পর্যন্ত যেন দরজা না খোলা হয়। তাই আমরা চুপ করে বসে রইলাম। বেশ কিছুক্ষণ চলল এইরকম, তারপর যেন সব ঠান্ডা হয়ে গেল। বাবা আমাদের দরজার সামনে এসে বললেন দরজাটা খুলতে। আমরা দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। বাবা আমাদেরকে নিয়ে বাইরের ঘরে বসলো। বাবা আমাদেরকে বলা শুরু করলেন, আমরা যেগুলো উপেক্ষা করি সেগুলো থেকেই বড় বিপদ আসে আমাদের জীবনে। সান্ধ্য প্রহরে যখন সূর্য অস্ত যায় তখন অশরীরী প্রেতাত্মারা এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে চলাচল করে। তোমরা লেখাপড়া লোকজনেরা যাকে বলো ডাইমেনশন নাকি, সেটাই। তখন তারা পছন্দ করে সব থেকে নোংরা রাস্তাগুলো, যেমন বাথরুমের ড্রেন, ডাস্টবিন, এইগুলোই হয়ে ওঠে তাদের চলাচলের পথ। সেরকমই ওই মহিলা অশরীরী তোমাদের বাথরুমের দরজা দিয়ে তোমাদের ঘরে প্রবেশ করে। তারপর তোমাদের বাড়িতে সে যেখানে উপযুক্ত পরিবেশ পেয়েছে সেখানেই ডেরা বেঁধেছে। যে কোনো নেতিবাচক শক্তি খুব তাড়াতাড়ি তার জাল বিস্তার করে, আর তার উপযুক্ত পরিবেশ পেয়ে গেলে তারা জাল বিস্তার করে তাদের শক্তি প্রদর্শন করতে আরম্ভ করে। সেই জন্যেই সবসময় সান্ধ্য প্রহরে ঘরে আলো জ্বালানো উচিত। বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখা উচিত। যদি সম্ভব হয় তাহলে ঘরে একটু ধোঁয়া দেওয়া উচিত। ধোঁয়া বা আগুন নেতিবাচক শক্তির জাল ভেঙে দিতে সক্ষম। আর এই ধরনের নেতিবাচক শক্তি প্রথমে ঘরের গাছের ওপর প্রকট হয়, তারপর কোনো পোষ্য থাকলে তার ওপর তার প্রভাব বিস্তার করে, তারপরে তাদের উপদ্রব বাড়ে সেইখানে বসবাসকারী মানুষদের ওপর।
আমি তখন পীর বাবাকে জিজ্ঞাসা করলাম যে, বাবা, আপনি বললেন যে মহিলা, আমি কি জানতে পারি যে সে কে ছিল? বাবা বললেন যে নাম সে বলতে চাইছিল না, কিন্তু অনেক কষ্টে তার নাম জেনেছি, সেই আমাকে জানিয়েছে। এই মহিলা তোমাদের পাড়াতেই থাকতো। বেশ কয়েক মাস আগে সে নাকি তার বাড়িতে আত্মহত্যা করেছিল। বাবার মুখ থেকে আর নামটা জানতে হলো না। আমি বুঝতে পারলাম বাবা আফরিনের কথা বলছেন, কিন্তু আফরিনের প্রেতাত্মা কেন যে আমাদের বাড়িতে উপদ্রব করছিল সেটা জিজ্ঞাসা করায় বাবা বলল যে আফরিন আর আফরিনের স্বামী নাকি আমাদের এই ফ্ল্যাটে বিয়ের পর এসে ভাড়া থেকেছিল। সে অপঘাতে মরেছে, তাই জন্যে তার প্রেতাত্মা তার বাড়ি এবং এই বাড়িতে ঘুরে ফিরে বেড়াচ্ছে। আমি এই কথা শুনে অবাক হয়ে যাই। বাবা যেতে যেতে এও বলে যান আমাকে যে সে নাকি আফরিনের বাড়ির লোকের সাথে কথা বলবে, যাতে কিনা আফরিনের অতৃপ্ত প্রেতাত্মাকে জান্নাতের পথে পাঠানো যায়। কিছু নিয়ম বিধি আছে, সেগুলো সম্পন্ন করতে হবে, না হলে আফরিন শান্তি পাবে না। বাবা আমাকে আরো বলে যান যে তোমাদের বাড়িতে অনেক ভাঙা চেয়ার ও অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে, যেমন দোলনা, ছেঁড়া ফাটা পুতুল, আরো ভাঙাচোরা কিছু সামগ্রী। সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমি যেন ফেলে দেওয়ার চেষ্টা করি। বাবা আমাকে একটা কালো কাপড় আর একটা কাগজ ঝুলিয়ে দিয়ে যান আমাদের বাড়ির দরজায়, আর দিয়ে যান 1 বোতল পানি পড়া। আর তিনি এও বলে যান যে আমি এমনই ব্যবস্থা করে গেছি যাতে এই বাড়িতে কোনো রকম উপদ্রব যাতে আর না ঘটে। এই বলে বাবা বিদায় নিয়েছিলেন আমাদের বাড়ি থেকে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। তো এই ছিল ঘটনা, একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম। বকুল আমাদেরকে প্রথম ঘটনা পাঠাচ্ছে। বকুলকে থ্যাংক ইউ জানাচ্ছি এত সুন্দর একটা ঘটনা পাঠাবার জন্যে, এবং বকুলকে বলবো যে তার স্টকে যদি আরো ঘটনা থাকে, সে যদি আরো ঘটনা জোগাড় করে সে যেন আমাদেরকে পাঠায়। আর তোমরা যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানেও তোমরা ঘটনা টেক্সট করে পাঠাতে পারো। তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোথাও থেকে কপি করে নেওয়া বা হয়ে যাওয়া ঘটনা না পাঠিয়ে দাও, কেননা সেরকম ঘটনা পাঠালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে বাংলাদেশ থেকে শান্তা আক্তার মুন্নি। শান্তা আমাকে লিখেছে, কেমন আছো প্রিয় রাজদা? আমি ঢাকা থেকে শান্তা আক্তার মুন্নি। আমি প্রেতপক্ষের নিয়মিত একজন শ্রোতা। অনেকদিন ঘটনা পাঠাতে পারিনি কেননা অসুস্থ ছিলাম। প্রেতপক্ষের দর্শকরা কি আমাকে ভুলে গেছো? কমেন্টে জানিও। আজ তোমাদের সামনে আরেকটা ঘটনা তুলে ধরছি। ঘটনাটি আমার পাশের বাসার আন্টির মুখ থেকে শুনেছিলাম। আন্টি তার আসল নাম বলতে মানা করেছে, তাই একটা ছদ্মনাম দিচ্ছি, রোজি আন্টি। তার সাথে কিছু ঘটনা ঘটেছিল, সেটা আজকে তুলে ধরছি এই ঘটনায়। রোজি আন্টির গ্রামের বাড়ি ফরিদপুর। আন্টি ছোট থেকেই খুবই সুন্দরী ছিলেন। তার এখন বয়স বেড়েছে, কিন্তু সৌন্দর্য এক ফোঁটাও কমেনি। সেই আন্টির থেকেই শোনা ঘটনাটা লিখে পাঠাচ্ছি। এই বলে শান্তা ঘটনা শুরু করেছে, তাই এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 227 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আজকে যার ঘটনাটা বলবো তার নাম রোজি আন্টি। রোজি আন্টির গ্রামের বাড়ি ফরিদপুরে। আন্টি ছোট থেকেই খুব সুন্দরী। এখন তার বয়স বেড়েছে, কিন্তু তার সৌন্দর্য এক ফোঁটাও কমেনি। আন্টির স্কুল লাইফে তার অনেক বন্ধু এবং বান্ধবী ছিল। আন্টি তার বাবা মার সাথেই ফরিদপুরে থাকতেন। আন্টি একদিন স্কুলে যাওয়ার জন্য রওনা দেয়। স্কুলে যাওয়ার পথে কিছু ছেলে আন্টির রাস্তা আটকায়। তাদের মধ্যে একটা ছেলে যার নাম অপূর্ব, সেও দেখতে ছিল খুবই সুন্দর। রোজি আন্টিকে ছেলেটি পছন্দ করত, তাই সেদিন সাহস করে রোজি আন্টিকে সে প্রপোজ করে ফেলে। ছেলেটা রোজি আন্টির জন্য পাগল ছিল, কিন্তু রোজি আন্টি তার প্রপোজাল নাকচ করে দেয়। ছেলেটি রোজি আন্টির পায়ে পড়ে, কিন্তু রোজি আন্টি জানিয়ে দেয় যে সে তাকে পছন্দ করে না। এই বলে আন্টি বাসায় চলে আসে। এরপর থেকে রোজি আন্টির বাসার সামনে সেই ছেলেটি মাঝে মাঝেই দাঁড়িয়ে থাকে, কিন্তু আন্টি ছেলেটিকে পাত্তা দিত না। একদিন সেই ছেলেটি নিজের হাত টাত কেটে আন্টির বাসার সামনে চেঁচামেচি করতে থাকলো। বলতে লাগলো, রোজি, তুমি যদি আমার না হও তাহলে আমি আমার জীবন শেষ করে দেব।
আন্টি রেগে গিয়ে বলে, জীবন কি অতটাই সস্তা যখন তখন শেষ করে দেওয়া যায়? তোমার যা খুশি তুমি করো, মরলে মরো, বাঁচলে বাঁচো, কিন্তু আমার উত্তর না নাই থাকবে। আমি তোমার প্রস্তাবে রাজি নই। আন্টি জানতো না যে ছেলেটি রাগে কি করতে পারে। সে রোজি আন্টিকে বলে গিয়েছিল যে তুমি যদি আমার না হও কোনোদিন তুমি কারোর হবে না। তুমি আমার মৃত্যু চাও তো, বেশ তাই হবে। এরপর থেকে আন্টি প্রতিনিয়ত স্কুলে যেতে থাকে, কিন্তু রাস্তায় অপূর্বকে আর দেখতে পায় না। এভাবে 4-5 মাস কেটে যায়। আন্টি স্কুল পাশ করে কলেজ যাওয়া আরম্ভ করেছে। ইতিমধ্যেই আন্টির বাসা থেকে বিয়ে ঠিক হয়ে যায়। আন্টি এতটাই শান্ত স্বভাবের মেয়ে ছিল যে তার বাবা মার কথা ফেলতে পারেননি। রোজি আন্টির বিয়ে ঠিক হয়েছে এক সরকারি কর্মচারীর সাথে। দুই বাড়ির মধ্যে কথাবার্তাও পাকাপাকি হয়ে গেল, কিন্তু যেদিন কথা পাকাপাকি হলো সেদিন থেকেই যেন আন্টির জীবনে নেমে এলো এক কালো ছায়া। আন্টি দিন দিন রোগা হতে শুরু করলো। কিচ্ছু খেত না, গুনগুন করে কার সাথে যেন কথা বলতো। আন্টি কোনোদিন তার বাবা মার সাথে জোরে কথা বলেনি, আর খারাপ কথা তো অনেক দূর আসতো, কিন্তু এখন সে বাবা মার মুখে মুখে কথা বলে। আন্টির বাবা মা প্রচন্ড অবাক হয়ে যায়। এদিকে রোজি আন্টির বিয়ের দিনও এগিয়ে আসছে, কিন্তু রোজি আন্টি দরজা বন্ধ করে একা থাকতে আরম্ভ করে নিজের ঘরে। একদিন রোজি আন্টি নিজের ঘরে শুয়ে রয়েছে। প্রায় মাঝরাত হবে। আন্টি শুনতে পেল কেউ তার কানের কাছে এসে বলছে, রোজি, তুমি কি আমাকে ভুলে গেছো? আমি আবার ফিরে এসেছি। আমার একা একা ভালো লাগে না, আমি তোমাকে নিতে এসেছি। চিনতে পেরেছো আমায়? তুমি শুধু আমার, তাই না রোজি? আন্টি চোখ খুলে দেখল তার খাটের থেকে 2-3 হাত দূরে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে। জানলা দিয়ে যে আবছা আলো তার ঘরে এসে পড়েছে, সেই আলোতেই সে দেখতে পেল যে সে আর কেউ নয়, অপূর্ব। তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। রোজি চিৎকার করে উঠল। তখন তার বাবা মা তার ঘরে এসে তাকে জিজ্ঞাসা করলো, কি হলো মা রোজি, তুই চিৎকার করলি? যদিও আন্টি কিছুই বলল না, কিন্তু সে ভাবতে লাগলো যে অপূর্ব এত রাতে তার বাড়িতে ঢুকলো কি করে। সেই দিন রাতেই সে স্কুলের বান্ধবীদের কাছে জানতে চায় যে অপূর্বর কোনো খবরাখবর তাদের কাছে আছে কিনা। সেই বান্ধবীরা রোজি আন্টিকে জানায় যে কালই খবর নিচ্ছে অপূর্বর। পরের দিন বান্ধবীরা রোজি আন্টির কাছে এসে বলে, তুই যে রাতে অপূর্বকে কি করে তোর ঘরে দেখেছিস সেটাই বুঝে উঠতে পারছি না। কেননা অপূর্ব 16ই মে তার নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোজি আন্টি ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখল 16ই মে তার বিয়ের পাকা কথা হয়েছিল, আর সেই দিনই অপূর্ব আত্মহত্যা করেছে। রোজি আন্টি এর পর থেকে শুনতে আরম্ভ করে নিজের কানে কেউ তাকে বলছে, রোজি, এই রোজি, তুমি শুধু আমার। হঠাৎ একদিন রোজি আন্টির ঘর থেকে তার কোনো সাড়া শব্দ না পেয়ে তার বাবা মা ঘরের দরজা ভেঙে দিয়ে দেখল রোজি আন্টি গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছে আর বলছে, আমি আসছি তোমার কাছে। এই দেখো, আমি সব ব্যবস্থা করে ফেলেছি, আমি আসছি অপূর্ব, আমি আসছি তোমার কাছে। এই দেখে আন্টির বাবা মা প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা দুজন তাড়াহুড়ো করে রোজি আন্টিকে সেই ঘর থেকে বাইরে বার করে নিয়ে আসে। তারা দুজন রোজি আন্টিকে হাত পা বেঁধে তাদের নিজের ঘরে বসিয়ে রাখে। তারপর তারা ভাবে যে ছেলেপক্ষের লোকেরা যদি এই সব কথা জানে তাহলে আন্টির বিয়ে ভেঙে যাবে, আর একটি মেয়ের বিয়ে ভেঙে যাওয়া মানে হাজারটা কলঙ্কের সম্মুখীন হওয়া। আন্টির বাবা তার পরিচিত এক মৌলানা সাহেবকে খবর দেয়। সেই মৌলানা সাহেব ঘরে এসেই বুঝতে পারল যে কোনো অশুভ প্রেতাত্মার ছায়া এই বাড়িতে রয়েছে, আর এখন সে রোজি আন্টির শরীরে ভর করেছে। সে রোজি আন্টিকে তার সাথে নিয়ে যেতে চায়। সেই মৌলানা সাহেব তারই পরিচিত এক হুজুরকে ডেকে পাঠান আন্টিদের বাড়িতে। সেই হুজুর তার সাথে নিয়ে আসে পানি পড়া আর ঝাড়ফুঁক করার নানান সামগ্রী। হুজুর আন্টির বাড়িতে এসে রোজি আন্টিকে এক গোলাকার বৃত্তের মাঝখানে বসালো।
তারপর সেই হুজুর রোজি আন্টিকে লাঠি দিয়ে মারতে লাগলো আর সূরা পাঠ করতে লাগলো। সেই হুজুর রোজি আন্টিকে প্রশ্ন করলো যে, কে তুই? বল বল এক্ষুনি। রোজি আন্টির ভেতর থেকে সেই প্রেতাত্মা বলে উঠল, আমি অপূর্ব। হুজুর প্রশ্ন করল যে, কি চাস তুই? অপূর্ব বলল যে, আমি রোজিকে খুব ভালোবাসি, ওকে খুব পছন্দ করতাম, কিন্তু রোজি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, এমনকি সে আমাকে মরতেও বলেছে। আমি এখন রোজিকে নিয়ে যাব। হুজুর সব কথা শুনছে আর সূরা পাঠ করতে করতে রোজির ওপর ফু দিচ্ছে। রোজি আন্টি কথা থামিয়ে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, রোজিকে ছাড়া আমি যাব না। তখন হুজুর রোকেয়া করতে লাগলো। তখন সেই অপূর্বর প্রেতাত্মা রোজি আন্টির ভেতর থেকে বলে উঠল, আমি চলে যাব, কিন্তু আমি রোজির কোনো ক্ষতি হতে দেব না। আমি তার আশেপাশেই থাকব, তার কোনো কষ্ট হতে দেব না। এই বলে রোজি আন্টি কাঁদতে থাকে। তখন হুজুর রোজি আন্টির হাতে একটা তাবিজ পরিয়ে দেন আর তারপর রোজি আন্টি অনেকটাই স্বাভাবিক হয়ে যায়। রোজি আন্টির হাতে সেই তাবিজ আজও আছে। আন্টি যখন আমাকে এই ঘটনা বলছিল তখন আমি দেখেছিলাম যে তার চোখ দিয়ে পানি ঝরে পড়তে। আন্টির জীবনে ঘটে যাওয়া এটা একটা অস্বস্তিকর ঘটনা, তাও সে আমাকে জানিয়েছে এবং আমাকে অনুমতি দিয়েছে যে তার নাম বদলে তোমাকে এই ঘটনাটা বলতে। তিনি বলেন যে অপূর্বর উপস্থিতি সে আজও টের পায়। সে তার কোনো ক্ষতি করে না, কিন্তু কোনো ক্ষতির আভাস পেলে সে আমায় স্বপ্নে বলে যায় যে আমাকে কি করতে হবে। তবে রোজি আন্টির সেই বিয়ে ভেঙে গিয়েছিল আর আজও রোজি আন্টির বিয়ে হয়নি। এই বলে রোজি আন্টি তার কাহিনী শেষ করেন। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক, একটি বিভ্রম। তো এই ছিল ঘটনা, একটা অদ্ভুত ঘটনা কিন্তু শান্তা আমাদেরকে পাঠিয়েছে। এরকম ধরনের ঘটনা কিন্তু খুব রেয়ার আমাদের চ্যানেলে এসেছে। খুবই অদ্ভুত ঘটনা, কিন্তু রোজি আন্টির আজও বিয়ে হয়নি সেটা জেনে দুঃখ লাগছে, যেমন আবার অবাকও হচ্ছি যে অপূর্ব বলেছিল যে রোজি যদি তার না হয় তাহলে সে তাকে কারোর হতে দেবে না। তাই জন্যই কি রোজি আন্টির বিয়ে হলো না? তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কি মতামত এই ঘটনাটা শুনে। আর শান্তাকে বলবো যে তুমি আরো ঘটনা আমাদেরকে পাঠাও। তোমার ঘটনা প্রত্যেকেই ভালোবাসে, আর তোমার শরীর খারাপ তুমি লিখেছিলে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, এটাই আশা রাখবো। ভালো থেকো। চলে যাবো আজকের শাউট আউটের দিকে। ঈশান দাস লিখেছে, ইতি আর বাস্তুসাপের ঘটনা আমাদের প্রেতপক্ষ পরিবারের সব থেকে সুন্দর একটা ঘটনা, রোমাঞ্চকর একটা ঘটনা, অসাধারণ। কমেন্ট করেছে প্রিয়াঙ্কাজ ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। বাবাই দাস লিখেছে, বাস্তুসাপের প্রত্যেকটা পর্বের মতো আজকের শেষ পর্বটিও অসাধারণ লেগেছে। অনেক ধন্যবাদ রাজদাকে, আর তার সাথে নন্দিনী ম্যাডামকেও অনেক অনেক ধন্যবাদ একটা সুন্দর ঘটনা আমাদের সবার সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি আপনি এভাবেই সামনের দিনগুলোতে আরো অনেক ঘটনা শেয়ার করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় হাসি খুশি থাকবেন। কমেন্ট করেছে সঙ্গীতা দেবনাথ, রিমা, মুকুল বাগদি, পাপড়ি চক্রবর্তী, নন্দিতা পাল, লোপামিনী ব্লগ, ইতি ব্রহ্ম, টি এন ট্রাম্প। নবনীতা দে লিখেছে, অসাধারণ লাগলো পুরো সিরিজটা, গায়ে কাটা দেওয়ার মতো ঘটনাটা, মনটা অন্যরকম হয়ে গেল লাস্ট এপিসোডটা শুনে। থ্যাংক ইউ নন্দিনী, অনেক শুভেচ্ছা রইল প্রেতপক্ষের জন্য। কমেন্ট করেছে সুমিত্রা পট্টনায়ক, লিখেছে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম ঘটনাটা শুনে, কি অপূর্ব ঘটনাটা। নন্দিনীর কাছে রিকোয়েস্ট করছি তুমি ইতি দেবীর জীবনে ঘটা ঘটনা আমাদের প্রেতপক্ষে শেয়ার করো প্লিজ। দূর থেকেই ইতি দেবীকে আমার প্রণাম জানাই। জয় মা দুর্গা, জয় মা মনসা। কমেন্ট করেছে টুম্পা সহদেব পি গেমিং। ফাল্গুনি রয় লিখেছে, ভাষায় বোঝানো যাবে না দাদা, তুমি কি ঘটনা শোনালে। ঘটনা ভালো লাগে, তোমার বলার ধরন চমৎকার, তোমার কণ্ঠস্বরের জাদুর সাথে মায়া জড়ানো থাকে। ধন্যবাদ প্রেতপক্ষ। থ্যাংক ইউ ফাল্গুনি রয়। কমেন্ট করেছে জয়া বণিক, লিখেছে অসাধারণ সুন্দর ঘটনা, চোখে জল এসে যায় মায়ের মহিমা শুনে। ইতি দেবীর বাড়িটা কোথায় একটু জানিও, আমিও মায়ের দর্শন করতে খুবই ইচ্ছুক। খুব ভালো থেকো। কমেন্ট করেছে গীতা গোস্বামী, তারা পাসওয়ান, মায়া সরকার, সুশান্ত খান, অজন্তাহর, নাসরিন খাতুন, তন্ময় মণ্ডল, পারমিতা মণ্ডল। সোনালী নস্কর লিখেছে, রাজভাই আমি বারুইপুর থেকে তোমাকে কমেন্ট করছি, তোমার গলা অসাধারণ, যা ঘটনাগুলোকে জীবন্ত করে তোলে। সুতপা নাগ লিখেছে, এক কথায় অসাধারণ, গোটা ঘটনা চলাকালীন শেষ হওয়া অবধি গায়ে কাঁটা দিয়ে রইল। জয় মা দুর্গা, জয় মা মনসা।
কমেন্ট করেছে পারিজাত চ্যাটার্জি, লিখেছে কেমন আছো রাজদা, অনেকদিন পর কমেন্ট করলাম, এই সিরিজটা পুরো কমপ্লিট শোনার অপেক্ষায় ছিলাম, এত ভালো লাগলো, আমরা খুবই ভাগ্যবান এই ঘটনাটা তোমার মাধ্যমে শুনলাম। কমেন্ট করেছে চুমকি ঘোষ, অনুশ্রী ঘোষ, সোহান মাঘি, মোহাম্মদ মঞ্জুর, রিম্পা বিশ্বাস, নন্দিনী দে, লিখেছে খুব ভালো লাগলো তোমার কণ্ঠে ঘটনাটা শুনে। স্বাদে গন্ধে বাঙালি, লিখেছে দাদা এত অসাধারণ মায়ের ঘটনা মন্ত্রমুগ্ধের মতো শুনছি, আগে কখনো কোথাও শুনিনি এমন, এটা শেষ না হলেই ভালো হতো, জয় মা দুর্গা। দাদা এই ইতিদেবীর বাড়ি কোথায় যেখানে মায়ের পুজো হচ্ছে আজও? আমার খুব যেতে মন চাইছে, বলা যাবে কি দাদা? যে ঘটনা পাঠিয়েছে নন্দিনীকে আমি এই এপিসোডের মাধ্যমেই রিকোয়েস্ট করছি, যদি তোমার জানা থাকে বা জানাতে যদি কোনো বাধা না থাকে তুমি জানাতে পারো। এই সবকটা কমেন্টই এসছে ইতি আর বাস্তুসাপের ঘটনার শেষ পর্ব প্রেতপক্ষের 225 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।